শুরু হচ্ছে আজকের গল্প টান। কলমে মাধবী ভট্টাচার্য। ভোরবেলা দরজায় বেল বেজে উঠতে ঘুম ভেঙে গেল সরমার। কোনো মতে ঘুমে ভারী হয়ে থাকা চোখটা খুলে সময় দেখলেন দেয়াল ঘড়িতে। এই তো সবে 6:30 বাজে। এ সময় তো কেউ আসে না। দুধওয়ালা, কাগজওয়ালা, ঠিকে কাজের লোক, চম্পার মা, কেউই এত সকালে আসে না। কে এলো তবে? টলতে টলতে উঠে গিয়ে দরজা খুলেই চমকে উঠলেন। সৌত্রিক দাঁড়িয়ে আছে হাসি মুখে। উত্তেজিত হয়ে কিছু বলে ওঠার আগে সৌত্রিক ইশারায় চুপ করে থাকতে বলল তাকে। ভারী অবাক হয়ে সরে দাঁড়ালেন দরজা থেকে। ততক্ষণে সৌত্রিক ঢুকে পড়েছে ঘরে। ফিসফিস করে জিজ্ঞেস করেছে, তিথি কোথায়? ঘুমোচ্ছে ওর ঘরে। কেন বাবা? সরমাও ফিসফিস করে বললেন। যদিও গোটা ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই মাথায় ঢুকছে না তার। চারিদিকে একবার সাবধানে নজর বুলিয়ে সৌত্রিক চাপা গলায় বলল, তিথিকে বলবেন না কিছু, আসলে ওকে একটা সারপ্রাইজ দিতে চাইছি। সরমা এখনো অবাক হয়ে তাকিয়ে আছেন দেখে সৌত্রিক রহস্যের হাসিতে তাকালো শাশুড়ির দিকে। আমি চা করব এখন, রান্নাঘরে কোথায় কি আছে একটু দেখিয়ে দেবেন চলুন। সরমার হাজার আপত্তি, প্রতিবাদ, প্রতিরোধ কিছুই দমাতে পারল না সৌত্রিককে। বাধ্য হয়ে ওকে রান্নাঘরে চায়ের সরঞ্জাম দেখিয়ে দিয়ে এসে হাঁ করে সোফায় বসেছিলেন সরমা। আক্ষরিক অর্থেই তার মাথা কাজ করছে না। এসব হচ্ছেটা কি? দুদিন আগে তিথি ব্যাগটা ঘাড়ে করে এ বাড়িতে হাজির। রাগে ফোঁসফোঁস করছিল ওনাকে আর সৌত্রিকের কাছে ফিরে যাবে না। এরকম অপদার্থ ছেলের সাথে নাকি সংসারই করা যাবে না। ক্ষণিকের রাগ ভেবে সরমা হাসি চেপে বলেছিলেন, বেশ তো, করিস না সংসার, থাক আমাদের সাথে, তোর বাবা খুশিই হবে। বিয়ের পর থেকে যে হারে দীর্ঘশ্বাস ছেড়ে চলেছে, এবারে মনে হয় তোর বাবার সুখের দিন এলো। ঠাট্টা করছো মা? আমি কিন্তু সিরিয়াস। সৌত্রিকের কাছে আর কখনো ফিরে যাব না, রেগে গিয়ে বলেছিল তিথি। কিন্তু সে বেচারা একা একা থাকবে কি করে, খাবেই বা কি করে? এখন তোর মাও নেই সাথে। কপট দুঃখ প্রকাশ করেছিলেন সরমা। যা খুশি করুক, আমি কি জানি। মা বাইরে গেছেন বলেই তো সৌত্রিকের আসল চেহারাটা বুঝতে পারলাম। এখন থাকুক একা একা, উচিত শাস্তি হবে। যদিও ঝগড়ার কারণটা ধরতে পারছিলেন না সরমা, তবুও মেয়েকে জিজ্ঞেস করেননি কিছু। জানেন, জিজ্ঞেস করে কোনো লাভ নেই, বলার হলে এমনিই বলবে। মনে মনে অপেক্ষা করছিলেন মেয়ের রাগ পড়ার। জানতেন রাগ পড়লেই আবার সুরসুর করে ওই বাড়িতে ফিরে যাবে। সৌত্রিককে চোখে হারায় মেয়ে, কদিন আর রাগ করে থাকবে। কিন্তু মেয়ে ফিরে যাবার আগেই তো সৌত্রিক এসে হাজির হলো। এসে থেকেই রান্নাঘরে কি খুটখাট করছে রে বাবা, মাথাটা তো খারাপ হলো নাকি? রান্নাঘরে ঢুকেই শাশুড়িকে ভাগিয়ে দিয়েছে। চাপা গলায় বলেছে, আপনি যান এখন, পারলে আরেকটু ঘুমিয়ে নিতে পারেন, যা করার একাই করব আমি। ভারী অস্বস্তি নিয়ে বসার ঘরে এসে বসেছেন সরমা। ঘুম আর আসেনি চোখে। এরকম উদ্ভট কাণ্ড দেখলে ঘুম আসবেই বা কি করে? একটু পরে তথাগত ঘুম থেকে উঠে এলেন। সরমাকে ভম্বলের মতো সোফায় বসে থাকতে দেখে চমকালেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? উত্তরে সরমা ইশারায় রান্নাঘরের দিকে দেখালেন। তথাগত কিছুই বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলেন, কি ওখানে, কি হয়েছে? এর মধ্যে রান্নাঘরের খুটখাট আওয়াজ কানে গিয়ে থাকবে তার। স্ত্রীর উত্তরের অপেক্ষা না করে পা বাড়ালেন রান্নাঘরের দিকে। তারপরে ভূত দেখার মতো আতকে উঠে ছিটকে সরে এলেন। চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। সৌত্রিকের গলা শোনা গেল, গুড মর্নিং বাবা, মুখ ধুয়ে নিন, চা আনছি। তথাগত জামাইকে বিশেষ পছন্দ করেন না। তার প্রবল আপত্তি উপেক্ষা করেই মেয়ে সৌত্রিককে বিয়ে করেছে। দু চোখে আতঙ্ক নিয়ে তথাগত চাপা গলায় সরমাকে বললেন, পাঠাটা কি করছে রান্নাঘরে? তখনই বলেছিলাম একটা পাগল ছাগলের সাথে মেয়ের বিয়ে দিও না। দেখলে তো এখন কাণ্ডটা, মেনিমুখটা শ্বশুর শাশুড়িকে চা করে খাওয়াচ্ছে, বলা কওয়া নেই, ভোরবেলায় এসে হাজির। ব্যাপারটা কি স্বাভাবিক মনে হচ্ছে তোমার? সরমা কিছু বলার আগে সৌত্রিক হাসি মুখে ট্রেতে 3টে ধুমায়িত চায়ের কাপ নিয়ে হাজির। নিন মা, চাটা খেয়ে নিন তাড়াতাড়ি, ব্রেকফাস্ট তৈরি করছি। তিথি 9:30টায় অফিসে বেরোয়, এর আগে খাবারটা তৈরি করে ফেলতে হবে। তুমি কেন বাবা, আমি করছি তো, তুমি বসো তো, ব্যস্ত হয়ে বললেন সরমা। না না মা, বসলে হবে না, আপনি বুঝতে পারছেন না। ঢকঢক করে প্রায় জল খাওয়ার মতো চাটা শেষ করে রান্নাঘরে ছুটল সৌত্রিক।
পেছন থেকে তথাগত হাঁক দিলেন, চাটা ভালো হয়নি, অতি জঘন্য হয়েছে। তোমার হাতে তৈরি ব্রেকফাস্ট খাইয়ে কি আমাদের মারতে চাও? চুপ করে এখানে বসো। সরমা, তুমি যাও রান্নাঘরে। করুণ হয়ে এলো সৌত্রিকের মুখ। বলল, চা ভালো হয়নি? ঠিক আছে, আবার বানাবো। এখন ব্রেকফাস্ট তৈরি করি। সৌত্রিক রান্নাঘরে চলে যেতে সরমা চোখ পাকিয়ে বলেন, চা ভালো হয়নি বললে কেন? বেশ ভালো হয়েছে তো। কি করব তবে? একটা বেটা ছেলে হয়ে মেয়েদের মতো কাজ করছে দেখলেই অসহ্য লাগছে। তোমার মেয়ের সামনে কথা বলো না, রেগে যাবে। আজকালকার দিনে সব সমান। বেটা ছেলের আর মেয়ে ছেলের কাজ আবার কি? ঝাঁজি উঠলেন সরমা। গুম হয়ে রইলেন তথাগত। জামাইয়ের হাবভাব মোটেই ভালো লাগছে না। তিথি গম্ভীর মুখে সোফায় বসে আছে। ঘুম থেকে উঠতে না উঠতেই সৌত্রিক যখন ঠক করে এক কাপ চা নামিয়ে রাখলো ওর সামনে, দৃশ্যতেই বেজায় ঘাবড়ে গেছিল বেচারি। কোনো মতে তোতলাতে তোতলাতে বলেছিল, তুমি এখানে কখন এলে? সৌত্রিক রহস্যের হাসি হেসে বলেছিল, ম্যাজিক। চাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। তিথির সাথে সাথে শ্বশুরকেও আরেক কাপ চা করে দিয়েছিল সৌত্রিক। বিনীত ভঙ্গিতে বলেছিল, এবারে চাটা ভালো হয়েছে তো বাবা? তথাগত উত্তর করেনি। গম্ভীর মুখে চায়ে চুমুক দিয়েছিলেন। জামাইয়ের মেয়েলি হাবভাবে গা জ্বলে যাচ্ছিল তার। ব্যাটাকে ধরে ঠ্যাঙাতে ইচ্ছে করছে, নেহাত জামাই বলেই পারছে না। প্রাথমিক ধাক্কাটা সামলে উঠে তিথি গম্ভীরভাবে বলেছে, যতই ন্যাকামি করো না কেন, আমি কিছুতেই তোমার সঙ্গে ফিরছি না। সৌত্রিক করুণ মুখে বলছে, ভুল হয়ে গেছে আমার, মাপ চাইছি তো, প্লিজ ফিরে চলো। বেকায়দায় পড়ে নাটক করছো? সেদিন তো খুব বীরত্ব দেখাচ্ছিলে। তিথি ঠোঁট বাঁকিয়ে বলল। মেয়ের কাণ্ড দেখে আনন্দ পাচ্ছিলেন তথাগত। ছেলেটাকে একেবারে পছন্দ হয় না তার। কি কায়দায় তিথিকে হাত করে ফেলেছিল কে জানে। কেমন গোবর গণেশ টাইপ চেহারা। নেহাত তিথির জেদ ধরে বসেছিল, নইলে কিছুতেই বিয়েটা হতে দিতেন না। কি শুরু করেছিস কি তিথি? আর জ্বালাস না ছেলেটাকে। ধমকে উঠেছেন সরমা। তুমি জানো না মা, সৌত্রিক একটা ভিজে বিড়াল। বেকায়দায় পড়ে মেয়ে মেয়েও করছে। সেদিন তো বাঘের মতো গর্জন করছিল। ছি তিথি, কিভাবে কথা বলছো তুমি? সরমা থমথমে গলায় বললেন। ছেড়ে দিন মা, তিথি বরাবরই এভাবেই কথা বলে। শুনে শুনে সয়ে গেছি। সৌত্রিক তুম্বা মুখে বলল, কি আমি এভাবেই কথা বলি? আর তুমি একেবারে ধোয়া তুলসী পাতা। তিথি তেড়ে ফুঁড়ে উঠেছে। সরমা দেখলেন মহা বিপদ, আবার ঝগড়া বেঁধে যাচ্ছে যে। আর চোখে দেখলেন তথাগত কিছুই না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে আছে। মুখ দেখেই মনে হচ্ছে জামাইয়ের হেনস্তায় মহা খুশি। সরমাকেই কিছু করতে হবে। হাত তুলে দুজনকে থামালেন। তারপর সৌত্রিককে বলেন, কি হয়েছে বলো তো বাবা, দেখে আমি কোনো সমাধান করতে পারি কিনা। সৌত্রিকের মুখে সব শুনে কষ্টে হাসি চাপলেন সরমা। আজকালকার ছেলেমেয়েরা যেরকম করে ভাবে, কদিন আগেও সেরকম ভাবতেই পারতেন না তারা। সৌত্রিকের মা কদিনের জন্য মেয়ের বাড়িতে থাকতে গেছেন। এতেই দুজনের মধ্যে দক্ষযজ্ঞ বেঁধে গেছে। দোষের মধ্যে সেদিন ঘুম থেকে উঠে তিথি বলেছিল, সকালের খাবারটা তুমি বানিয়ে নাও সৌত্রিক, লাঞ্চটা অফিসেই সারবো দুজনে, ফিরে এসে ডিনারটা আমি তৈরি করে নেব। মা যতদিন বাইরে আছেন ততদিন দুজনে এভাবেই কাজ ভাগাভাগি করে নেব। সৌত্রিক নাকি সাপ মানা করে দিয়েছিল, এসব মেয়েদের কাজ, আমাকে করতে বললো না, তোমার কাজ তুমিই করে নাও, কুড়েমি মোটেই ভালো নয়। মেয়েদের কাজ মানে? আমি রান্না করে করে খাওয়াবো আর তুমি বসে বসে খাবে? লজ্জাও নেই? তোমার মাকে অব্দি রান্না করে খাইয়েছি আমি, তুমি আমাকে খাওয়াতে পারবে না? প্রশ্নই ওঠে না। সৌত্রিক তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল তিথির প্রস্তাব। ফলস্বরূপ দুজনেই না খেয়ে বেরিয়ে গেছিল অফিসে। তিথির জেদ তো জানেন সরমা। সৌত্রিকের এই অপরাধ ক্ষমা করেনি সে। সেদিনই অফিস ফেরত চলে এসেছিল এ বাড়িতে। তিথি বিহনে দুদিন কাটিয়েই সৌত্রিকের প্রাণ হাসপাস করছিল। কাজেই তিথির মন ভেজাতে আজ সকাল সকাল এ বাড়িতে ছুটে এসেছে। উদ্দেশ্য নিজের অপরাধে প্রায়শ্চিত্ত করা। সে কারণেই বেচারা শ্বশুর শাশুড়ি বউ সবাইকে আলু পরোটা আর চা করে খাওয়াচ্ছে। সবার সামনে আলু পরোটা আর আচার প্লেটে প্লেটে সাজিয়ে রেখেছে সৌত্রিক। তিথি গম্ভীর মুখে বসে আছে, খাচ্ছে না একটু। সরমা বললেন, ছেলেটা এত কষ্ট করে খাবারটা বানালো, খেয়ে নে তিথি। খাচ্ছি,
কিন্তু আমি ওর সঙ্গে ফিরে যাব না, কারণ দুদিন বাদে ওর পুরুষত্ব আবার জেগে উঠবে, মেয়েলি কাজ করতে ওর ইগোতে লাগবে। প্লিজ তিথি, এভাবে বলো না। বলছি তো, ভুল হয়ে গেছে। তিথি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না, বাধ্য হয়ে সরমাকে নাক গলাতেই হল। এমন করিস না তিথি, ছেলেটা যে এত কিছু করলো কার জন্য করলো? তোর জন্যই তো। এটুকুর মর্যাদা দিতে শেখ। আমাদের সময় তো আমরা তোর মতো করে ভাবতেই পারতাম না। আমাদের সময় কি ভালোবাসা ছিল না? জানিস তোর দাদু দিদার... থামো তোমা, দাদু দিদার কথা 1000বার শুনেছি। দাদু অন্যায় করতেন, দিদা মেনে নিতেন। এখন এরকম হয় না, বুঝেছ? তিথি থামিয়ে দিল সরমাকে। সৌত্রিক কৌতূহলী হয়ে উঠল। দাদু দিদার সম্বন্ধে কি বলতে চাইছিলেন মা, আমাকে বলুন। সরমা উৎসাহী হয়ে নড়ে চড়ে বসলেন। তিথি স্বগতোক্তি করল। এই শুরু হলো। সরমা শুরু করলেন। জানো তো সৌত্রিক, আমার মা যে কি ভালোবাসতেন বাবাকে, বিনিময়ে হয়তো কিছুই চাইতেন না। কারণ বাবাকে তো মায়ের জন্য কিছুই করতে দেখিনি, শুধু মাকেই করতে দেখেছি। বাবা শুধু মায়ের ওপর অধিকার খাটিয়ে গেছেন। মা যেন তাতেই কৃতার্থ ছিলেন। একটা বাচ্চাকে যেমন আগলে রাখে তার মা, বাবাকেও ঠিক তেমন করে আগলে রাখতেন আমার মা। বাবার 1000টা বায়না শুনতেন, মুখে টু শব্দটিও করতেন না। একবার কি কাণ্ড হয়েছে জানো তো, ভিড় ট্রেনে উঠেছি আমরা, কোথায় যাচ্ছিলাম ঠিক মনে নেই। আমরা এক পাশে দাঁড়িয়েছিলাম, বসার জায়গা একটুও নেই। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখি বাবা একটা সিটে বসে আছেন, মা পাশেই দাঁড়িয়ে আছেন। কিছু লোক মহা গোলমাল করছে সেই নিয়ে। বাবাকে বলছে, কেমন মানুষ আপনি, বউকে ভিড়ের মধ্যে দাঁড় করিয়ে রেখে নিজে দিব্যি বসে পড়েছেন, আজব বেহায়া মানুষ। বাবা বিব্রত মুখে বসে আছেন। মা তেড়ে ফুঁড়ে উঠলেন, আপনারা চুপ করুন তো, ওনার শরীর ভালো না, তাই ওনাকে বসতে দিয়েছি। আপনারা ওনাকে এভাবে বলবেন না। সৌত্রিক হেসে ফেলল এটুকু শুনে। সরমাও হাসছিলেন, বললেন, যে লোকটা মাকে সিট ছেড়ে দিয়েছিল তার কি হম্বি তম্বি? আমি আপনার জন্য সিট ছেড়েছি, আপনার ধেরে খোকাটির জন্য ছাড়িনি। আপনি কোন আক্কেলে ওনাকে বসিয়ে দিলেন? মা কিছুই না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে রইলেন। বাবাও সিটে চেপে বসে রইলেন। এটা কিন্তু উনি মোটেই ঠিক করেননি। সৌত্রিক হাসতে হাসতে বলল, মাকে কি বোঝাবে? আমরাও পরে সে নিয়ে খুব রাগারাগি করেছিলাম, বলেছিলাম আমরাও তো দাঁড়িয়েছিলাম, কই তুমি তো আমাদের কথা ভাবলে না। মা করুণ মুখে বলেছিলেন, তোরা তো বাচ্চা, তোদের বাবার বয়স হয়েছে না, দাঁড়িয়ে থাকতে পারে এভাবে? সৌত্রিক খুব হাসছিল। তিথিও হেসে ফেলেছে আর গোমরা মুখে থাকতে না পেরে। বোঝো সৌত্রিক, এটাও আবার ভালোবাসা, শুনলেই তো রাগে গা জ্বলে যায়। ভাগ্যিস দাদু ভদ্রলোকটিকে আমি দেখিনি, নইলে আচ্ছা করে কথা শুনিয়ে দিতাম। হাসতে হাসতে বলল তিথি। ছি তিথি, দাদুর সম্বন্ধে এভাবে কথা বলে? বাবাও তো মাকে ভালোবাসতেন, হয়তো প্রকাশ করতে পারতেন না। মা মারা যাওয়ার 1 মাস পরেই বাবাও চলে গেলেন আমাদের ছেড়ে, মায়ের শোকেই তো। কি জানি, বুঝি না অত কিছু। আর সময় নেই, এবার উঠি, অফিস যেতে হবে। লাফিয়ে উঠল তিথি। একটু পরে তিথি আর সৌত্রিক একসাথে বেরিয়ে গেল। মেয়ের রাগ পড়েছে, সরমা খুশি। এটো বাসনগুলো তুলে নিয়ে যেতে যেতে মায়ের কথা মনে করে আবার হেসে ফেললেন। তথাগত ভুরু কুচকে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, পাগলের মতো একা একা হাসছো যে? কিচ্ছু না, রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন সরমা। কি টান এই ভালোবাসাতে, দুজন অচেনা মানুষও বাধা পড়ে যায় এর টানে। অন্যমনস্ক সরমার হুঁশ ফিরল তথাগতর হাঁক ডাকে। 1 কাপ চা দেবে গো? পাগলটার হাতের চা খেয়ে সকালটা পুরো মাটি হয়ে গেল। হেসে ফেললেন সরমা, গলা চড়িয়ে বললেন, এই দিচ্ছি। শেষ হলো আজকের গল্প টান, কলমে মাধবী ভট্টাচার্য।